প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি এই পরিস্থিতিতে। আজকে আমার দ্বিতীয় অনলাইন ক্লাস। আজকে আমি নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র কমপ্লিটিং সেন্টেন্সের উপরে ক্লাস নেব। কমপ্লিটিং সেন্টেন্স নবম দশম শ্রেণীর 7 নম্বর দাগে এটা আসে। এটাতে 5টা শূন্যস্থান থাকে। 5টা শূন্যস্থানে 5 নম্বর। একটা অংশ দেওয়া থাকে, বাকি অংশ তোমাদের পূরণ করতে হবে। এই 5টা শূন্যস্থান করলে তোমরা 5 নম্বর 5 শূন্যস্থান করলে তোমরা 5 নম্বর পাবে। আশা করি ক্লাসটা তোমরা এনজয় করবে। তাহলে আমি প্রথম চলে যাই। তোমাদের 5টা শূন্যস্থান থাকবে। এই 5টার মধ্যে 2টা বা 3টা নিয়মের মধ্যে থাকতে পারে। যেমন 2টা বা 3টা রুলসের মধ্যে থাকতে পারে। 2টা নিয়ম মানে অর্থ সংগতির উপর থাকতে পারে। আর একটা প্রভার্বস থাকে। একটা প্রভার্বস থাকে। প্রভার্ব মানে হচ্ছে প্রবাদ প্রবচন। যেমন আয় বুঝে ব্যয় করো, কি বলে, মানুষ একা থাকতে পারে না, ভুল করা মানুষ সবাই, ইত্যাদি। তো এরকম যে 2টা থেকে 3টা তোমাদের নিয়মের মধ্যে থাকবে। 2টা তোমাদের অসঙ্গতি বলতে বোঝাচ্ছে যে, যেমন ধরো ট্রিজ গিভ আস অক্সিজেন, তো এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না। ট্রিজ গিভ আস অক্সিজেন, তো এখানে আমরা সঙ্গতিপূর্ণ একটা বাক্য দিতে পারি, যেমন ট্রিজ গিভস আস অক্সিজেন সো উই শুড টেক কেয়ার অফ দেম, অথবা উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। তো এরকম অর্থ সঙ্গতি থাকতে পারে, যে অর্থ একটা তোমার সঙ্গতি রেখে তুমি একটা অর্থ দিয়ে দিবা। একটা প্রভাব থাকতে পারে, একটা থাকতে পারে বা থাকবে এমন কোনো কথা নেই, একটা থাকতে পারে। তো আমরা নিয়মে চলে যাই। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ কি? যেন। আমরা এমন কিছু কথা শুনি না যে সে এমন আচরণ করছে যে সে পাগল, সে এমনভাবে কথা বলে যে সে বড়, বা সে এমনভাবে কথা বলে যে সে সবই জানে। এই ধরনের বাক্যগুলোকে আমরা অ্যাজ দো, অ্যাজ ইফ এভাবে পড়ি। যেমন হি টক্স অ্যাজ ইফ। এখানে বলে রাখি অ্যাজ ইফ অ্যাজ দো একটা হলে হবে, কারণ দুইটার অর্থ একই অর্থ প্রকাশ করে। যেন অ্যাজ দো লিখতে পারো, অ্যাজ ইফও লিখতে পারো। হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে। হি, এখানে আমরা বলে রাখি যে পরের অংশটা তোমার পাস্ট ফর্ম হবে। যদি এটা প্রেজেন্ট ফর্ম হয়, টক্স, দেখো টক্স হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ফর্ম হবে। এখানে আমি পাস্ট ফর্ম, তবে পাস্ট ফর্ম হলে আমরা হি এর সাথে কি বসে? হি এর সাথে কিন্তু ওয়াজ বসে, কিন্তু আমরা এই নিয়মে ওয়াজ বসবে না, এই নিয়মে বসে ওয়ার অথবা বি টু। যেমন হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, সে এমনভাবে কথা বলে যে সে পাগল। সে এমনভাবে কথা বলে যে হি ওয়ার ম্যাড। অথবা এখানে আমরা অন্য কিছু দিতে পারি, কি? হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যে সে সবই জানে। এখানে আমরা কিন্তু ওয়ার ব্যবহার করেছিলাম, কারণ হি এর সাথে আমরা ওয়াজ বসে, কিন্তু এখানে ওয়াজ বসবে না, কারণ এই নিয়মে ওয়াজ বসে না। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আবার আমরা আরেকভাবে বলি, হি টকড অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলেছিল, অ্যাজ ইফ হি হ্যাড known everything। দেখা একটা জিনিস, এখানে প্রেজেন্ট ফর্ম ছিল সেজন্য এখানে পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট ফর্ম। আর এখানে পাস্ট ফর্ম সেজন্য এখানে পাস্ট পারফেক্ট হবে। সাবজেক্ট হ্যাড উইথ হিম, এটা হচ্ছে এরকম। যদি প্রেজেন্ট ফর্ম থাকে পাস্ট ফর্ম, আর প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট নিয়ম। আমরা পরবর্তী নিয়মে চলে যাই।
দেখো এখানটা দেখো, নো সোনার হ্যাড ডট ডট দেন প্লাস সাবজেক্ট B2, স্কেসলি হ্যাড প্লাস হোয়েন প্লাস সাবজেক্ট B2, হার্ডলি হ্যাড হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস B2। এই তিনটা নিয়ম একটা জায়গায় মিল আছে কি, যে শেষে সাবজেক্ট B2 বসে প্রত্যেকটা। তাহলে এই অংশটা যদি থাকে তুমি পরেরটা সাবজেক্ট B2 এরকম বসিয়ে দিতে পারো। এই নো সোনার হ্যাড অর্থ হচ্ছে করতে না করতে বা যেতে না যেতে হয়ে গেল। যেমন শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা দাঁড়িয়ে পড়ল, ঠিক এরকম। তো আমি একটা উদাহরণ সাহায্যে বোঝাচ্ছি। No sooner had I seen him then he, no sooner had I seen him, এমন দেওয়া আছে no sooner had I seen him। তো আমাদের এই নিয়মটা মনে রাখতে হবে যে no sooner had মাঝখানে কি বসে, then বসে, then তারপরে কি বসে, সাবজেক্ট হচ্ছে হি, তারপরে কি বসে B2। তাহলে আমি একটা সংগতিপূর্ণ কি বাক্য দিতে পারি, যে যেই মাত্র আমি তাকে দেখলাম সে কি করলো, সে পালিয়ে গেল, সে চলে গেল, উঠে দাঁড়ালো ইত্যাদি। তো আমি এরকম ইউজ করি যে যেই মাত্র আমি তাকে দেখলাম সে চলে গেল। তো চলে গেল যে গো আওয়ে, তো গো এর যেহেতু এখানে B2 হবে, গো এর দুই নাম হচ্ছে ওয়েন্ট আওয়ে। No sooner had I seen him, ধরো তোমার পরীক্ষায় এরকম এতটুকু অংশ থাকলো no sooner had I seen him, তখন তুমি কি করবে, একটা সংগতিপূর্ণ বাক্য রেখে দেন বসাবা, তারপর সাবজেক্ট, তারপরে B2, তারপর বাক্য অংশ। No sooner had I seen him then he went away, আমি তাকে দেখা মাত্র সে চলে গেল বা পালিয়ে গেল। লেস্ট একটা নিয়ম। লেস্ট মানে হচ্ছে পাছে ভয়, পাছে ভয় মানে বোঝাচ্ছে যে এটা করো, ভয় হয় যে তোমার ওইটা যেন না হয়ে যায়, মানে একটা সাবধানতা যে এটা করো না হলে তোমার ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক এরকম। লেস্টের নিয়ম হচ্ছে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস B1। শুড মাইট মডেল অক্সিলারি ভার্ব, শুড মাইট মডেল অক্সিলারি ভার্ব, আর আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় B1 হয়। তাহলে আমরা একটা এক্সারসাইজ করি, রিড মোর, বেশি বেশি করে পড়ো। লেস্ট তোমার এতটুকু অংশ দেওয়া থাকে, বাকিটুকু তোমাকে পূরণ করতে হবে। রিড মোর, বেশি বেশি করে পড়ো। পাছে বয়, এখন আমরা একটা সংগতিপূর্ণ বাক্য দিতে পারি, কি দিতে পারি, যে রিড মোর, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না অথবা ফেল করবে ইত্যাদি। রিড মোর, লেস্ট, আমাদের লেস্টের পরে কি বসাবো, শুড অথবা মাইট, যেটা খুশি বসাতে হবে। লেস্ট এখন কাকে বলছে, তোমাকে বলছে, সেটা সাবজেক্ট হিসেবে আসবে ইউ শুড fail in the exam। তার পরবর্তী নিয়মে চলে আসে আমরা প্রভার্ব মানে হচ্ছে প্রবাদ। প্রবাদ দিয়ে তোমাদের একটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে, একটা থাকতে পারে বা নাও থাকতে পারে, তো আমরা প্রবাদ দিয়ে জেনে। আর প্রবাদের প্রথম অংশটা এরকম ভাবে থাকে যে দেয়ার গোজ এ প্রভাব, এরকম থাকে ডট ডট ডট। তাহলে আমি কিভাবে বুঝবো যে এখানে কি বসাবো, আমার প্রভাব তো অনেক ধরনের আছে, আমি কি বসাবো। দেয়ার গোজ এ প্রভাব, তোমরা দ্বিতীয় লাইনটা ফলো করো, দ্বিতীয় লাইন দেখতে পাবে যে এরকম লেখা থাকে দেয়ার গোজ এ প্রভাব ড্যাশ, an honest man is respected by all। তার মানে দ্বিতীয় লাইনটা আমরা দেখে বুঝতে পারতেছি এটা সততা নিয়ে কথা বলতে। তো সততা নিয়ে একটা প্রবাদ কি, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হচ্ছে সর্বোচ্চ
পন্থা। তো দেয়ার গোজ এ প্রভাব, এখানে আমি কি লিখতে পারি তাহলে, যেহেতু সততা নিয়ে কথা হচ্ছে তাহলে আমি কি লিখতে পারি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, আর কিছু প্রভাব করতে পারি, দেয়ার ইজ এ প্রভাব, ডট ডট ডট। তো নিচে লেখা আছে উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। তাহলে দ্বিতীয় লাইন দেখে আমি বুঝতে পারছি যে এটা কি নিয়ে, সময় নিয়ে, সময়ের সদ্ব্যবহার নিয়ে। উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আমাদের সময়ের সদ্ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি লিখবো, দেয়ার ইজ এ প্রভাব, সময় নিয়ে একটা প্রবাদ আছে কি, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আশা করি প্রবাদটা তোমরা বুঝতে পারছো। It is time, it is high time, fancy, এই শব্দগুলোর উপর সবসময় কি বসে, সাবজেক্ট প্লাস V2। যেমন it is high time, ইট ইজ হাই টাইম, এরপরে কি বসে, সাবজেক্ট প্লাস V2, সবসময় এরকমই বলবে, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ফেন্স এগুলোর উপর সবসময় V2 বসে, ইট ইজ হাই টাইম। তাহলে কি বসতে পারে, ইট ইজ হাই টাইম উই স্টপড ক্রাইম, অপরাধ দমন করা, অপরাধ থামানোর এখন উপযুক্ত সময়। কন্ডিশনাল, কন্ডিশনাল মানে শর্তযুক্ত বাক্য। শর্তযুক্ত বাক্য তিন প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল সাব ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে কি আসলো ওখানে, ফিউচার ইনডিফিনিট, আই শেল গো। এটা শর্তযুক্ত বাক্য, যদি তুমি আসো তাহলে আমি যাব, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তারপর সেকেন্ড কন্ডিশন চলে যাই, if plus past indefinite plus subject plus would অথবা could অথবা might প্লাস B1 প্লাস বাকি অংশ। সেকেন্ড কন্ডিশন হচ্ছে if প্লাস পাস্ট ইনডিফিনিট তারপরে সাবজেক্ট would could might অথবা B1। আমি আবার বলছি যে would could might এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, এবং মডেল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এটা মাথায় রাখবেন। if he came, if he came যদি সে আসতো তাহলে কি, I would go আমি যেতাম। থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন প্রথমে if প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস
would have, could have অথবা might have প্লাস V3 প্লাস বাকি অংশ। তাহলে কি দাঁড়ালো? থার্ড কন্ডিশনের মধ্যে কি দেখা যাচ্ছে? if প্লাস past perfect tense প্লাস সাবজেক্ট প্লাস would have অথবা could have অথবা might have প্লাস V3 প্লাস বাকি অংশ। উদাহরণ চলে যায়, if I had known about him, if I had, if past perfect tense, if I had known about him, I would have helped him. If I had known about him, I would have helped him. যদি আমি তার সম্পর্কে জানতাম আমি তাকে সাহায্য করতাম। আশা করি তোমরা কন্ডিশনগুলো বুঝতে পেরেছো। ধন্যবাদ। এখন আমরা করব so dot dot that, so dot dot that plus subject cannot অথবা could not plus B1 plus বাকি অংশ। এখানে কি দাঁড়ালো? সো ডট ডট এতই যে সে এতই যে এটা সেটা করতে পারে না, সে এতই যে এরকম। সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। ভার্বটা প্রেজেন্ট ফর্ম হলে ক্যান নট হবে, ভার্বটা পাস্ট ফর্ম হলে কুড নট হবে। আমি দেখিয়ে দিচ্ছি। হি ইজ সো উইক, সে এতই দুর্বল যে দ্যাট হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এটাকে আরেকভাবে করি, হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। He is so weak that he cannot walk. He was so weak that he could not walk. এখানে could not কেন হলো? এখানে walk ছিল পাস্ট ফর্ম, সেজন্য could not হলো। পড়া আগেটা ছিল so dot dot that, এটা হচ্ছে so that, যাতে, so that অর্থ যাতে। He works hard he works hard, সে কঠোর পরিশ্রম করে, so that যাতে, so that এর পরে এখানেও সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে বসে প্লাস V1 প্লাস বাকি অংশ যদি থাকে। he works hard so that, সে কঠোর পরিশ্রম করে যাতে সে, so that he can get a good job। এখানে তোমাদের কোন অংশ দেয়া থাকবে? he works hard so that, এই so that পর্যন্ত দেয়া থাকবে, এই বাকিটা তোমাদের করতে হবে। he works hard so that, তো আমরা এখানে সংগতিপূর্ণ যে কোনো একটা বাক্য দিতে পারবো। আবার এটা পাস্ট ফর্ম হয়, he worked hard so that, যাতে he could get a good job। এখানে কেন কুড হলো? কারণ এখানে ওয়ার্ড পাস্ট ফর্ম ছিল, সেজন্য এখানে কুড হলো। টু ডট টু এরপর সবসময় কি B1 আসে, তারপরে বাকি অংশ যদি থাকে, যেমন she was too weak, তারপর কি বসাবো? এরকম থাকে, she was too weak, এরকম এই পর্যন্ত দেখে, তারপর আমরা কি বসাবো? she was too weak to, বা এখানে টুটা নাও দেয়া থাকে তখন আমরা কি বসাবো? টু বসাবো, তারপর টু এর পরে কি একটা আমরা সংযুক্ত করব, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না,
কথা বলতে পারে না, নড়তে পারে না, শুধু একটা সিঙ্গেল ওয়ার্ড বসাবো, টু মুভ, নড়াচড়া করতে পারে না। she was too weak to move, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তারপর till, till অর্থ কি পর্যন্ত, until অর্থ পর্যন্ত না, unless, unless মানে যদি না, পর্যন্ত, পর্যন্ত না, unless। এখানে তিলের ক্ষেত্রে, তিলের ক্ষেত্রে ভার্বটা অ্যাফারমেটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অ্যাফারমেটিভ এবং নেগেটিভ হতে পারে। কিন্তু আনটিল এবং আনলেস এর পরে সবসময় ভার্ব কি অ্যাফারমেটিভ হবে, মানে কি হা বোধক হবে, না হলে তোমাদের সেন্টেন্স কাটা পড়বে। যেমন টিল অর্থ পর্যন্ত, আনটিল অর্থ পর্যন্ত না, আর হচ্ছে আনলেস মানে যদি না। এই শব্দগুলোর পরে টিলের পরে অ্যাফারমেটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে, কিন্তু আনটিল আনলেস এর পরে শুধুমাত্র অ্যাফারমেটিভ হবে, কারণ এই শব্দগুলো নেগেটিভ অর্থই করে। যেমন ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার। টিল, এখানে টিল তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে এতটুকু দেওয়া থাকবে, ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক। এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি ফিরে আসি। আর এখানে যদি আমি এরকম দিতাম ওয়েট হিয়ার আনটিল, তাও হবে ওয়েট হিয়ার আনটিল। এতটুকু অংশ তোমাদের দেওয়া থাকবে, বাকি তোমাদের করতে হবে। ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। এবার আনলেস দিয়ে করব, you cannot get a good job, তুমি একটা ভালো চাকরি পাবে না যদি না, unless you work hard। তাহলে কি দাঁড়ালো, you cannot get a good job unless, তোমার এতটুকু অংশ দেওয়া থাকবে, বাকিটুকু তোমাদের করতে হবে, যদি তুমি একটা ভালো চাকরি পাবে না, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। আশা করি এই নিয়মগুলো বুঝতে পারো। সব ধরনের সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, যদি ভার্ব ব্যবহার করা ভার্বের সাথে আইএনজি বসে। কিন্তু টু হচ্ছে ইনফিনিটিভ, টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু কয়েকটা টু আছে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন উইথ আ ভিউ টু, used to, look forward to, addicted to, cannot help, could not help, sorry, with a view to, used to, look forward to, addicted to, cannot help, could not help, would you mind, would you mind। এই শব্দগুলোর পরে যদি ভার্ব ব্যবহার করা হয় তখন ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। ওই ভার্বটার সাথে কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন I went to market, আমি বাজারে গিয়েছিলাম, with a view to, শেষ। এই তোমার এতটুকু অংশ দেওয়া আছে। তো আমি বাজারে গিয়েছিলাম, আমরা তো বাজার কত কাজে যাই, কেনাকাটা করতে, বেচাকেনি করতে, দোকানি করতে। I went to market with a view to, buy সাথে I do buy some vegetables।
I went to market with a view to buying some vegetable। দেখো তোমরা উইথ এ ভিউ টু পড়ো, বাই বসছে। এখানে আমরা অন্য সেন্টেন্সে বসাতে পারলাম, যে সেন্টেন্সে বসাই কিন্তু আমার ভার্বের সাথে আইএনজি হবে, কারণ এটা উইথ এ ভিউ টু আছে। We cannot help, এর উদাহরণ দেওয়া থাকে we cannot help, আমরা না করে পারি না বা আমাদের করতে হয় এরকম শব্দ হয়। we cannot help obeying, ওবের সাথে আইএনজি যুক্ত হয় obeying our parents। আমরা আমাদের বাবা মাকে সম্মান না করে থাকতে পারি না, বা সম্মান করতে হয়। তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু কমপ্লিট সেন্টেন্স নিয়ম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি তোমরা কোনো কথা বুঝতে সমস্যা, আবার রিপিট করে দেখবে, তোমাদের অনেক কাজে দিবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।